প্রধানমন্ত্রী চেয়ারে বসে যিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই তারেক রহমানকে এবার এক ভয়াবহ ও বিষাক্ত মরণ ফাঁদে ফেলার পরিকল্পনা করা হয়েছে। ব্রিক্স সম্মেলনে নাম করে তারেক সাহেবকে ভারতের মাটিতে পা রাখাতে পারলেই নাকি ঘটে যাবে এক রক্তহীন করা রাজনৈতিক অঘটন। ২০০৭ সালে সেই ১/১১ কালো দিনের কথা মনে আছে আপনাদের? তারা এই গোপন খবরের কথা শুনলেই তো শিউরে উঠবেন। যে চক্রান্তকারীরা ভেবেছিল রাজনীতিতে তারেক রহমানকে আর থামানো সম্ভব নয়, তারা এখন পেছনের দরজা দিয়ে ক্ষমতার পাশা উল্টে দেওয়ার জন্য চরমভাবে মেতে উঠেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন বিএনপি সরকারের ক্ষমতা নাড়িয়ে দিতে কি গভীর ষড়যন্ত্র চলমান। গত ২৪ ঘন্টার সবচেয়ে গোপন ও চাঞ্চল্যকর খবর, তারেক রহমানের সরকার বিপদে পড়ুক এবং দেশে নতুন করে ১/১১ মতো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, সেজন্য আড়ালে বসে আছে এক অদৃশ্য মহল। এই অদৃশ্য মহলটি কলকাঠি নাড়ছে। সম্প্রতি ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং শামা ওবায়দের সঙ্গে বৈঠক করার পর আসল বিড়াল থলে থেকে বেরিয়ে এসেছে। ভারতীয় প্রতিনিধিরা প্রকাশ্যেই বলছেন তারা নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লির মাটিতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু এই মিষ্টি কথার পেছনে কি কোনো রক্তহীন করা বিপদ লুকিয়ে আছে? এই সফর কি তারেক রহমানের রাজনীতি শেষ করার সুনিপুণ ফাঁদ, নাকি শেষ মুহূর্তে ওস্তাদের মতো নিজের বুদ্ধিতে এই মেগা চক্রান্ত ধুলোয় মিশিয়ে দিতে পারবেন তারেক রহমান? বাংলাদেশের চলতি রাজনীতির দিকে একটু ভালো করে নজর দেওয়া যাক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সার্জিও গোর আসার ঠিক আগের মুহূর্তগুলোতে কি সব ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছে। এনসিপি নেতাদের উপর নগ্ন হামলা, জামায়াতের সংসদ সদস্যের রহস্যজনক বোমা হামলা, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক সংঘাত বাঁধিয়ে দেওয়ার মতো কাণ্ড। কোন দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি থামলে কি একসাথে এসব ঘটে? দেশের সাধারণ মানুষ যখন কর্মসংস্থান, বাণিজ্য আর দেশের উন্নয়ন নিয়ে ভাবতে চাইছে, তখন কৃত্রিমভাবে দেশে এক ধরনের ভয়াবহ অরাজকতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওদিকে শেখ হাসিনা ওপার বাংলা থেকে হুঙ্কার দিচ্ছেন যে কোনো মূল্যে তিনি দেশে ফিরবেন। আবার কওমি আলেমদের মধ্যে বিভেদ তৈরি করারও চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, পুরোটাই ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বিদেশি এজেন্সির সাজানো একটি বিষাক্ত নাটক। অতীতের বিষাক্ত ইতিহাস মেলালে সব পরিষ্কার হয়ে যায়। অতীতে কিভাবে বিভিন্ন দ্বিপক্ষীয় সফর আর আন্তর্জাতিক আলোচনার বাহানা করে বাংলাদেশে অসাংবিধানিক সেনা সমর্থিত সরকার বসানো হয়েছিল, তা ইতিহাস সাক্ষী দেয়। ২০০৭ সালে সে বিতর্কিত সময় ক্যান্টনমেন্টের মাইনুল রোডের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তারেক রহমানের উপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। কিভাবে তাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার ছক কষা হয়েছিল, সে নির্মম ইতিহাস দেশের মানুষের হৃদয়ে আজও টাটকা। আজ ২০২৬ সালে এসে সেই দলটি যখন দেখছে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রপ্রধান হয়ে তারেক রহমান দেশকে শক্ত হাতে টেনে নিয়ে যাচ্ছেন, তখন তাকে দমানোর আর কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আবারও সেই পুরনো খলনায়করা একেবারে জোট হয়ে দিল্লির মাটিতে টেনে এনে রাজনীতির চাল উল্টে দেওয়ার নতুন স্বপ্ন দেখছে। কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বিস্ফোরক তথ্য ফাঁস করে বলছেন, দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানোর ঘটনাটি এই বিশাল রহস্যের জন্ম দেয়। তিনি কোনো সাধারণ পেশাদার রাষ্ট্রদূত নন। তিনি ভারতের সাবেক রেলমন্ত্রী এবং বিজেপি হাইকমান্ডের একজন হেভিওয়েট নেতা, যার সরাসরি দিল্লির সাউথ ব্লকে যোগাযোগ আছে। তাকে ঢাকায় পাঠানোর মূল উদ্দেশ্যই হলো যে কোনো মূল্যে তারেক রহমানকে ভারত সফরের ফাঁদে ফেলা। ব্রিক্স সম্মেলনের কথা বলে তারেক রহমানকে একবার ভারতে নেওয়া গেলে চীন ও অন্যান্য মৈত্র দেশগুলো সম্পর্কের উপর বড় ধাক্কা লাগবে। শুধু তাই নয়, সেখানে শেখ হাসিনাকে গ্রহণ করা বা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার মতো বিষাক্ত রাজনৈতিক শর্ত চাপিয়ে দেওয়া হতে পারে। অন্যদিকে বাতাসে ভাসছে আরেক গুঞ্জন, প্রধানমন্ত্রী যখন ভারতে থাকবেন ঠিক তখনই ঢাকার কৃত্রিম আন্দোলন তৈরি করে সরকারকে অচল করার ছক কষানো হয়েছে। দলের ভেতরে কিছু সুযোগ সন্ধানী নেতাও নাকি প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন ভারতে যেতে। এখন দেখার বিষয় তারেক রহমান নিজের আসন্ন বিপদ টের পান কিনা বা কি সিদ্ধান্ত নেন। রাজনীতির অন্দরমহল খেয়াল করলে দেখবেন, মাঠ গরম করার পেছনে কেবল বাহিরের শত্রুই নয়, বরং বিরোধী বলয়ের ভেতরেও সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে জামায়াতে ইসলামী এবং
এনসিপির মধ্যকার তৈরি হওয়া অদৃশ্য মনস্তাত্ত্বিক দূরত্ব। যে ছাত্র নেতারা ও বিরোধী দলগুলো ২৪-এর বিপ্লবে একসাথে রাজপথে রক্ত দিয়েছিল, তাদের মধ্যকার এক অবিশ্বাসের ফাটলকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে এক অদৃশ্য শক্তি। বাহিরের চক্রান্তকারীরা চাচ্ছে জামাত আর নতুন তরুণ নেতৃত্বের মাঝে এমন এক দূরত্ব তৈরি হোক যেন সরকার ও বিরোধী শিবিরের ভেতর কোনো ঐক্য বজায় না থাকে। চক্রান্তকারীরা খুব ভালো করেই জানে, রাজপথের এই শক্তিগুলো যদি একে অপরের মুখোমুখি দাঁড়ায় তবে দেশের স্বাভাবিকভাবে এক রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। আর সেই সুযোগেই অসাংবিধানিক কোনো শক্তি অতীতের কোনো অঘটন ঘটিয়ে দেশের নিয়ন্ত্রণ নিজের পকেটে পুরে নেবে। সরকারকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য কেবল রাজপথই নয়, প্রশাসনের অন্দরেও তৈরি হচ্ছে এক সূক্ষ্ম উত্তাপ। গত কয়েকদিনে প্রশাসন ও বিচার বিভাগে বিগত স্বৈরাচারী আমলের দোসর কিভাবে পরিচিত আমলা ও কর্মকর্তাদের পদায়ন এবং রদবদল নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, এই প্রশাসনিক জটিলতাকে সামনে এনে এক শ্রেণীর চক্রান্তকারীরা প্রচার করার চেষ্টা করছে যে নতুন সরকার নাকি প্রশাসন চালাতে হিমশিম খাচ্ছে। গোপন খবর হলো, বিগত আমলের সুবিধাভোগী কিছু আমলা এখনো প্রশাসনকে অচল করার কৌশল আঁকছে। তারা চেষ্টা করছে জনবান্ধব নীতিগুলোকে আটকে রেখে সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে দিতে। তারা ভেবেছিল সচিবালয় আর প্রশাসনিক বিশৃঙ্খলা দেখিয়ে তারেক রহমানকে দিল্লির দরবারে নতজানু করে বাধ্য করবে এবং দেশের ভেতরে একটি চরম অস্থির পরিবেশ তৈরি করে ক্ষমতার খেলা পাল্টে দেবে। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে প্রশাসনের সেই গোপন সিন্ডিকেটের বিষ দাঁত উপড়ে ফেলার জন্য। দেশ ও দেশের বাহিরে তারেক রহমান সরকারের বিরুদ্ধে একাধিক চক্রান্তের জাল বিছানো হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির টেবিলে এখন বাংলাদেশকে ঘিরে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এক ত্রিমুখী লড়াই জমে উঠেছে। ওয়াশিংটনের কূটনীতিক প্রতিনিধি সার্জিও গোরের ঢাকা সফরের ঠিক আগে ভারতের এক তাড়াহুড়ো করে তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে বা দিল্লির নেওয়ার চেষ্টার পেছনের মূল কারণটাই হলো এই ভূরাজনৈতিক ক্ষমতার লড়াই। মার্কিন প্রশাসন যখন নতুন বাংলাদেশের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে, ঠিক তখনই ভারত নিজেদের আধিপত্য বজায় রাখতে রাজনৈতিক ট্রাম্প কার্ড খেলা শুরু করেছে। দিল্লির উদ্দেশ্য যে কোনো মূল্যে ঢাকাকে তাদের প্রভাব বলয়ে রাখা এবং পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের পথ সুগম করা। আর সে কারণেই তারেক রহমানের উপর নানা রকমের মাত্রিক কৌশলগত চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু তারেক রহমান স্পষ্ট জানিয়ে দেয়, বাংলাদেশ আর কোনো একক দেশের আজ্ঞাবহ দাস হয়ে থাকবে না। লন্ডনে দীর্ঘদিন থাকার কারণে তারেক রহমান আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি অলিগলি আর চক্রান্তের নাড়িভুড়ি খুব ভালো করেই বোঝেন। দিল্লি জানেন কখন কোন পদক্ষেপ ঝুঁকে আছে। দিল্লি যতবারই বলছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় ততবারই নীরব থেকে স্পষ্ট বার্তা দেয়, বাংলাদেশ কোনো তাড়াহুড়ো করে ফাঁদে পা দেবে না। ওস্তাদের চাল কাকে বলে তা তারেক রহমান হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছেন। দরকার হলে তৃতীয় কোনো নিরপেক্ষ দেশে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে, এমনটাও পরিকল্পনা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের সাথে উন্নয়নমূলক কাজ আর দেশের তরুণদের উপর ভরসা রেখেই তিনি সামনে এগোচ্ছেন। যে দালালরা ভাবছিল তারেককে বোকা বানিয়ে ভারতে পাঠিয়ে খালি মাঠে পতিত ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনবে, তাদের মুখের উপর এখন চড়া চাবুক পড়েছে। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে আন্তর্জাতিক খেলোয়াড়দের সমীকরণ কিভাবে সামলাতে হয়, তারেক রহমান তা প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছেন। অসৎ কাজের পরিণতি যে ভালো হয় না তা এখন ষড়যন্ত্রকারীদের অবস্থা দেখলেই তো বোঝা যায়। প্রতিপক্ষের কপালে এখন লাল বাতি জ্বলছে। বিগত ১৫ বছর ধরে দেশের রক্ত চুষে খাওয়ার রাজনৈতিক প্রেতাত্মারা আর বাহিরের মাস্টারমাইন্ডরা মিলেই যে ঢাকা দখলের নতুন নাটক সাজিয়েছেন তা এখন তাদের নিজেদের গলার কাঁটায় পরিণত হয়েছে। ছল ছাতুরি করে তো আর পার পাওয়া যাবে না। তারেক রহমানের দূরদর্শী পলিটিক্স তা প্রতি মুহূর্তেই প্রমাণ করে দিচ্ছেন। চক্রান্তকারীরা ভেবেছিল এবার হয়তো বড় কোনো অঘটন ঘটিয়ে পার পেয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে আজকের সচেতন বাংলাদেশ আর ২০০৭ সালের বাংলাদেশ এক নয়। এখন দেখতে হবে নিজেদের এই মাস্টার প্ল্যান মাঠে মারা যাওয়ার পর কপাল চাপড়ানো ছাড়া চক্রান্তকারীদের হাতে আর কোনো নোংরা খেলা অবশিষ্ট থাকে কি না।